হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দাদার পাঠশালা। আজ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করব ক্লাস 10 যার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদ বলি। এইটা শুরু করার আগে আমরা জানবো ত্রিকোণমিতি আমরা কেন পড়বো, কি কাজে লাগে আমাদের জীবনে। ত্রিকোণমিতি যখন বড় হবে, সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়বে বা জমি জরিপের কাজ পড়বে বা কোনো বিল্ডিং বা ব্রিজ এগুলো তৈরি করা হবে, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতি খুবই ইউজ করা হয়। ঠিক আছে, আগেকার দিনে গাছের উচ্চতা, পাহাড়ের উচ্চতা এগুলো সবই কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে বের করা হতো। তো আজকে কিন্তু আমরা সেই জিনিসটাই শিখবো। কেমন? তাহলে মনে রাখবে, একটা ঘর তখনই স্ট্রং হয় যখন তার ভিত্তি ঠিক থাকে, না হলে কিন্তু ভবিষ্যতে সেটা ফাটল পড়ে বা ধসে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো আজকে ত্রিকোণমিতির সেই ভিত্তিটাই আমরা তৈরি করবো, একদম স্ট্রং ভাবে তৈরি করব। তাই ভালো করে বুঝবে, আর এই ভিডিওটা দেখলে তোমার ত্রিকোণমিতির আর কোনো কিছু অসুবিধা হবে না। দেখো, তাহলে ফার্স্ট ত্রিকোণমিতি শুরু করার সময় আমরা জানবো যে একটা ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের মধ্যে একটা কোণ কিন্তু 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, আর 90 ডিগ্রি হলে কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ। এবার আমাকে বলো, সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এর মধ্যে কিন্তু লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটে জিনিস থাকবে। ফার্স্ট আমরা দেখো এখানে থিটা লিখেছি। এই থিটার সামনে যদি তুমি এখানে দাঁড়াও, তাহলে তুমি কোথায় পা রাখবে গো? অবশ্যই ভূমিতে পা রাখবে না? তাহলে থিটা কোণের জন্য এখানে এই বিসি হয়ে যাচ্ছে ভূমি। এবার তুমি দাঁড়িয়ে যেই বাহুটাকে তুমি দেখবে সোজা সোজা, সেই বাহুটাকে বলা হয় লম্ব। অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এই বাহুটা। আর একটা হয় অতিভুজ। অতিভুজ তাহলে কোনটা? এইটা। তার মানে মনে রাখবে যে থিটা কোণের সঙ্গে দুটো বাহু কিন্তু যুক্ত থাকে, একটাকে বলা হয় ভূমি আর একটাকে বলা হয় অতিভুজ। ভূমি আর লম্ব কিন্তু চেঞ্জ হতে পারে, কোণের সাপেক্ষে চেঞ্জ হতে পারে, কিন্তু অতিভুজ কখনোই চেঞ্জ হবে না। বুঝেছো? তাহলে আমি এখানে লিখছি, দেখো যে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে লম্ব সমান কি হবে বলো? লম্ব সমান হয়ে যাবে এ বি। ভূমি সমান কি হবে দেখো? ভূমি সমান হয়ে যাবে বিসি। আচ্ছা বলো, তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ হয়ে যাবে, অতিভুজ কিন্তু কখনোই চেঞ্জ হবে না, অতিভুজ সমান হয়ে যাবে এসি। বোঝা গেছে কিনা? এইবার তোমাকে বলা হলো, চলো 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 থিটা থেকে ছাড়ো, তুমি ছেড়ে দাও, তুমি চলে যাও আলফাতে, ওইখানে যেয়ে দাঁড়াও। তাহলে তুমি যদি আলফাতে দাঁড়াতে যাও আর এইরকম ভাবে সোজা সোজা দাঁড়াতে যাও, তো তুমি তো নিচে পড়ে যাবে। এবং তুমি তো এইরকম ভাবে এখানে দাঁড়াতে পারবে না। কেন দাঁড়াতে পারবে না? কারণ এটা নতি বরাবর আছে, পড়ে যাবে এখানেও। তাহলে তোমাকে যদি দাঁড়াতে হয় তাহলে তুমি কিভাবে দাঁড়াবে? কোন দিকে পা করবে বলো? তুমি নিশ্চয়ই এ বি বাহুটার দিকে পা করে দাঁড়িয়ে থাকবে। বোঝা গেল? তাহলে তুমি যেখানে দাঁড়াবে সেটা তো অবশ্যই ভূমি বলবো। তাহলে এখানে কিন্তু আর লম্ব হবে না, আলফা কোণের সাপেক্ষে এটা হয়ে যাবে ভূমি। আচ্ছা, দাঁড়িয়ে তুমি কোন দিকে দেখবে বলো? দাঁড়িয়ে তুমি দেখবে তার সোজা সোজা যে বাহুটা, সেই বাহুটাকে কি বলা হয় আমি বললাম একটু আগে, লম্ব। আর অতিভুজ কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমি এখানে লিখতে পারি আলফা কোণের সাপেক্ষে, আলফা কোণের সাপেক্ষে লম্ব সমান হয়ে যাবে, দেখো লম্ব সমান কি হয়ে যাবে? বিসি। আলফা কোণ মানে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। আচ্ছা, তাহলে ভূমি কি হবে গো? ভূমি সমান কি হবে? এবি। আর অতিভুজ সমান কি হবে? অতিভুজ সমান হয়ে যাবে এসি, কারণ আমি বললাম যে অতিভুজ কিন্তু কখনোই চেঞ্জ হবে না। অবশ্যই এটা বুঝতে পেরেছো তো? আলফা, আলফা আর থিটা কোণের সাপেক্ষে কিভাবে ভূমি আর অতিভুজ বের করতে হয়। ঠিক, এরপর আমরা পড়ব এই যে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়েছে, কাদের অনুপাত বের করব। এইখানে কিন্তু যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর অনুপাতগুলো আমরা বের করব। তাহলে দেখো, এখানে এ বি বাহু আছে, বাই এখানে কি আছে? বিসি বাহু। তাহলে আমি যদি এই দুটো বাহুকে নিই তাহলে এ বি বাই বিসি বের হবে, বা এটাও বলতে পারি যে বিসি বাই এ বি বের হবে, এই দুটো বের হবে। আচ্ছা, আমি যদি এই দুটো বাহু নিই তাহলে দেখো কি হবে? এ বি বাই এসি বের হবে, আর এসি বাই এ বি বের হবে। বোঝা গেছে? আমি যদি এই বাহুটা আর এই বাহুটা নিই তাহলে দেখো কি বের হবে? এসি বাই
বিসি বের হবে এবং বিসি বাই এসি বের হবে। বোঝা গেছে কিনা? তাহলে আমাদের টোটাল কটা অনুপাত বের হলো? 6টা। 6 প্রকার কিন্তু আমাদের অনুপাত বের হলো। এই বাহুগুলোরই অনুপাতগুলো আমরা কিন্তু জানবো, আর এগুলো যদি জানতে পেরে যাও তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো এইবার আমি নেক্সট আসি, যে এখানে কিছু কিছু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোর মানগুলো আমরা জানবো। তাহলে ফার্স্টে দেখো আমরা জানছি সাইন থিটা, এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। সাইন থিটা সমান, আচ্ছা দেখো এখানে থিটা লিখেছি তো, তাহলে থিটা কোণের সাপেক্ষেই তুমি কিন্তু লম্ব, অতিভুজ, ভূমি আমাকে বলবে। এখানে দেখো লেখা আছে, এইটাই আমাকে কিন্তু বলবে। সাইন থিটা সমান কি হবে? ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। খুবই ভালো করে মনে রাখবে, লম্ব বাই অতিভুজ। আচ্ছা লম্ব কি? থিটা কোণের সাপেক্ষে লম্ব কি গো? এবি। তাহলে আমরা লিখবো এবি বাই অতিভুজ কোণটা হবে এসি। এসি বলো বুঝতে পেরেছো কিনা? কস থিটা কি হবে? কস থিটা ফর্মুলা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি হবে বলো? কস থিটা, থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ কি হচ্ছে? অতিভুজ হচ্ছে এসি। আর একটা হয়, আচ্ছা কসের পুরো নাম হচ্ছে কসাইন, ঠিক আছে? ট্যানজেন্ট বা যেটাকে বলে আমরা সহজে বলি ট্যান থিটা। তাহলে দেখো ট্যান থিটা সমান ফর্মুলা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। মনে রাখবে সাইন থিটা বাই কস থিটা, এত কিছু মনে রাখার দরকার নাই। সাইন থিটা বাই কস থিটা মনে রাখার দরকার নাই, পরে বুঝবে। ট্যান থিটা সমান ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। এবার বলবে কি করে হলো? দেখো আমি সাইন থিটার জায়গায় যদি লম্ব বাই অতিভুজ লিখি, আর কস থিটার জায়গায় যদি আমি ভূমি বাই অতিভুজ লিখি, তাহলে অতিভুজ আর অতিভুজ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা লম্ব কোনটা গো? লম্ব হচ্ছে এবি, আর ভূমি কোনটা হবে? ভূমি হচ্ছে বিসি। বুঝতে পেরেছো কিনা বলো? বেশ, এরপর যেগুলো আছে সেটা হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা মনে রাখার দরকার নাই, জাস্ট এটার উল্টো হয়ে যাবে। কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, আর 1 বাই সাইন থিটা যদি লিখি তাহলে আমাদের কিন্তু কোসেক থিটা সমান উল্টো হয়ে যাবে। যেমন হচ্ছে কি হয়ে যাবে বলো? অতিভুজ বাই লম্ব, তার মানে হচ্ছে এসি বাই এবি। ঠিক সেই রকম কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। সেক থিটা সমান হয় 1 বাই কস থিটা। তাহলে দেখো 1 বাই কস থিটা যদি আমি করি, তাহলে কস থিটার যদি উল্টো করি তাহলে অতিভুজটা উপরে চলে আসবে, তাহলে উত্তর হবে কি? অতিভুজ বাই ভূমি। বোঝা গেছে? এরপর দেখো ট্যান থিটা। ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, মানে হচ্ছে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, অর্থাৎ লম্ব বাই ভূমি না লিখে আমরা লিখব ভূমি বাই লম্ব। বলো বুঝতে পেরেছো কিনা? এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা আমি তো এগুলো থিটার সাপেক্ষে করলাম, কেমন? তোমরা আমাকে বলো যে সাইন আলফা তাহলে কি হবে? সাইন আলফা হবে ফর্মুলা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আলফার সাপেক্ষে লম্ব কি? বিসি বাই অতিভুজ কি হবে? এসি। আচ্ছা কস আলফা কি হবে বলো? কস আলফা সমান হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে এবি আর অতিভুজ আছে এসি। আর ট্যান আলফা সমান কি হবে? ট্যান আলফা সমান হয়ে যাবে লম্ব বাই ভূমি বিসি বাই এবি। বেশ, এরপর তোমরা কিন্তু কমেন্টে লিখে দেখাবে সেক আলফা, কোসেক আলফা আর কট আলফা। কমেন্টে লিখে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। বেশ ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো সেটা সবসময় মনে রাখবে যে অতিভুজ কিন্তু এই তিনটি বাহুর মধ্যে গ্রেটার হয়, অর্থাৎ অতিভুজ গ্রেটার দেন হবে কি? লম্ব, এবং গ্রেটার দেন হবে ভূমি। ভূমি আর লম্বর মধ্যে কেউ বড় বা কেউ ছোট হতে পারে। তাহলে এইখান থেকে দেখো আমরা জানতে পারবো কি যে, আচ্ছা তোমরাই বলো যে কখনো কি সাইন থিটা সমান 3/2 হবে? কখনো কি এই সাইন থিটা সমান 3/2 হবে? তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে 3/2 হবে কিনা। কিন্তু দেখো আমরা জানি সাইন থিটার ফর্মুলা কি বলো? লম্ব বাই অতিভুজ।
তাহলে যদি লম্ব বাই অতিভুজ হয়, আর আমি এখানে একটু আগেই বললাম যে অতিভুজ কখনোই কিন্তু লম্বর থেকে ছোট হবে না, বা অতিভুজ সবসময় বড় হবে। তাহলে দেখো এখানে 2 3-এর থেকে তো ছোট, তার মানে এখানে অতিভুজের মানটা ছোট দিয়েছে। তাহলে তাই যদি হয় তাহলে এটা কিন্তু কখনোই হবে না, কারণ নিচে কখনোই ছোট হবে না। বুঝে গেছো? ঠিক এইরকম ভাবে আমরা বলতে পারি cos থিটার ক্ষেত্রে। ঠিক আছে, cos থিটা 2/1, আচ্ছা 1.5 হবে? 2/1.5 হবে কি? হবে না। কেন? কারণ cos থিটার ক্ষেত্রেও কিন্তু অতিভুজটা নিচেই থাকে, আর অতিভুজ কখনোই কিন্তু বড় হয়, ছোট হয় না, লম্ব বা ভূমির থেকে কিন্তু ছোট হয় না, তাই এটাও কিন্তু হবে না। এগুলো কিন্তু একটু বোঝার ব্যাপার। যেমন আমি যদি বলি যে বলো tan থিটা সমান 3/2 হবে, তুমি বলবে যে কি হবে কিনা বুঝতে পারছি না। দেখো tan থিটা কিন্তু 3/2 হবে। কেন? কারণ হচ্ছে এখানে লম্ব দিয়ে দিয়েছে 3 এবং ভূমি দিয়ে দিয়েছে 2। একটা জিনিস সবসময় মনে রাখবে, লম্ব ভূমির থেকে বড় হতে পারে, আবার কখনো কখনো ক্ষেত্রে ভূমি লম্বর থেকে বড় হতে পারে। এটা বড় ছোট হতে পারে, কিন্তু অতিভুজ সবসময় বড় হবে। কেন বড় হবে? এটাই মূল বিষয়, যে অতিভুজ কেন বড় হয়। দেখো তোমরা আগে তো পড়েছো যে অতিভুজ স্কোয়ার সমান একটা ফর্মুলা আছে, দেখবে তোমরা মনে করে দেখবে, অতিভুজ স্কোয়ার সমান কি হয়? লম্ব স্কোয়ার প্লাস কি হয় গো? ভূমি স্কোয়ার। এটা হয় কিনা বলো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব আর ভূমির স্কোয়ারের যোগফল হচ্ছে অতিভুজ স্কোয়ার। তার মানে বুঝতে পারছো যে অতিভুজটা লম্বর থেকেও বড় হবে, আবার ভূমির থেকেও বড় হবে। বোঝা গেল? বেশ, ঠিক আছে। এরপর দেখো আমরা নেক্সট টপিকে যাব। তাহলে দেখো এইবার আমরা কিছু ছোট ছোট প্রশ্ন করি। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দেওয়া আছে যে সাইন থিটার মান 12/13, তাহলে ট্যান থিটার মান কত হবে? তাহলে এই প্রশ্নগুলো কিভাবে করব ভালো করে লক্ষ্য করো। আমরা জানি কি যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি। আচ্ছা, লম্ব বাই অতিভুজের এখানে মান দিয়ে দিয়েছে, দেখো 12/13 দিয়েছে। তাহলে আমি এখানে ধরছি যে লম্ব সমান 12 কে। কে কেন ধরলাম? দেখো এটা অনুপাতে দেওয়া আছে না? তাহলে অনুপাতে দেওয়া থাকলে কোনো একটা টার্ম যোগ করতে হয়, সরি গুণ করতে হয়, তাহলে আমি এখানে 12 কে গুণ করলাম। এবার দেখো অতিভুজ সমান কি হবে? অতিভুজ অতিভুজ সমান হয়ে যাবে 13 কে। তাহলে এইখান থেকে দেখো আমরা ভূমি বের করব। ভূমি বের করার ফর্মুলা কি? √অফ অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা কি করে পেলাম? ওই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, সেইখান থেকে আমরা এটা পেলাম। এবার দেখো অতিভুজের মান কত দেওয়া আছে? 13 কে। তাহলে আমরা লিখবো এখানে 13 কে তার স্কোয়ার মাইনাস লম্ব 12 কে, 12 কে তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 13 স্কোয়ার কত হয়? 169, আর কে স্কোয়ার হলে কে স্কোয়ার, মাইনাস 12 স্কোয়ার কত হয়? 144 কে স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো গো? 169 থেকে 144 বিয়োগ করলে হবে 25, আর কে স্কোয়ার। তাহলে এটা সমান আমরা বলতে পারি যে 5K। 5 এর বর্গমূল কি? 5, আর কে স্কোয়ার এর বর্গমূল কি? কে। তাহলে এখানে আমরা ভূমি সমান 5K পেলাম। বেশ, দেখো ট্যান থিটা, ট্যান থিটার সমান ফর্মুলা কি? আমরা জানি ট্যান থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এবার মানগুলো বসিয়ে দাও। লম্ব কি গো? 12K, 12K, আর ভূমি কি? 5K, 5K, কে কে কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে? 12/5। তাহলে এইটা হয়ে যাবে আমাদের ট্যান থিটার মান। তাহলে কস থিটার মান কত হবে? ঠিক ওইভাবে ফর্মুলা ইউজ করতে হবে, ভূমি বাই অতিভুজ। এটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট অঙ্ক আমরা একটা ছোট্ট অঙ্ক করব। বলেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা। তাহলে থিটার মান কত যেখানে 2 থিটা একটা সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট 2 থিটা। তাহলে দেখো এটা কিভাবে করব, ভালো করে লক্ষ্য করবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা যদি হয়, তাহলে আমাদের এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে গো? 2 থিটা। বুঝে গেছে? তাহলে এখানে দেখো 90 ডিগ্রি সমান
টু থিটা, এই মাইনাস থিটাটা যদি আমি এইদিকে নিয়ে চলে যাই তাহলে প্লাস থিটা হয়ে যাবে। তাহলে টু থিটা প্লাস থিটা মানে হচ্ছে থ্রি থিটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে 90 ডিগ্রি বাই 3, তাহলে কেটে যাবে কত হবে 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত এলো 30 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে দেখো এখানে থিটার মান 30 ডিগ্রি, তার মানে টু থিটার মান কত হবে বলো? অবশ্য থিটার মান বের করতে বলেছে। টু থিটা সমান হয়ে যাবে 2 গুণিত 30, যার মান হচ্ছে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মান হচ্ছে সূক্ষ্মকোণ 90 ডিগ্রির থেকে ছোট। আর একটা লাস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক করব। তাহলে দেখো তোমাদের নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক কি বলেছে, এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে আমি একটা এবিসি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, যার বি কোণটা হচ্ছে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে কোনো জায়গায় এ আর সি বসবে। অতিভুজের দৈর্ঘ্য √13, তাহলে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোণটা এর বিপরীত বাহু, অর্থাৎ এইটা হয়ে যাবে √13। এবার কি বলেছে, ওই ত্রিভুজের ওপর দুটি বাহু কোনটা, এইটা বলে দিয়েছে √13। তাহলে বাকি দুটো বাহু কি আছে, এ বি আর বিসি, এই দুটি বাহুর সমষ্টি মানে যোগফল বলে দিয়েছে কত 5 একক। তাহলে আমাকে বের করতে হবে সাইন সি প্লাস সাইন এ। তাহলে দেখো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ সমান এসি, এসি সমান কত হবে √13 একক। বেশ, এইখানে কোশ্চেনে সাইন বলেছে দুটোতেই। আমরা জানি সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, লম্ব। তাহলে দেখো লম্ব যদি বের করি তাহলে সি কোণের সাপেক্ষে একবার বের করবো আর এ কোণের সাপেক্ষে। তাহলে এখানে লিখবো কোণ সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে লম্ব। বলো সি কোণের সাপেক্ষে লম্ব কি হবে, সি কোণ মানে হচ্ছে এই কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব কি হবে, যেটা আমরা বিপরীত বাহু দেখব। আমি বলেছিলাম না, তুমি এখানে দাঁড়াবে, এখান থেকে সোজা সোজা যে বাহুটা দেখতে পাবে সেটাই হচ্ছে লম্ব। তাহলে এ বি, বেশ ঠিক আছে। আর কোণ এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কি হবে বলো, তুমি এ কোণ মানে হচ্ছে এই কোণটা, এই কোণের সাপেক্ষে এখানে দাঁড়িয়ে আছো, তাহলে সোজা সোজা কোন বাহুটা দেখতে পাচ্ছ বিসি, তাহলে এখানে হয়ে যাবে বিসি। বেশ বেশ কমপ্লিট। তাহলে এখানে আমরা লিখবো এবার সাইন সি প্লাস সাইন এ, আচ্ছা সমান সাইন সি ফর্মুলা কি, লম্ব বাই অতিভুজ। সি কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এ বি, তাহলে আমি এখানে লিখবো এ বি, বাই অতিভুজ কোনটা এসি, তাহলে আমি লিখবো এখানে এসি, প্লাস এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা বিসি, তাহলে আমরা এখানে লিখবো বিসি বাই এসি, অর্থাৎ এখানে। এইবার দেখো এসি আর এসি আছে, তাহলে নিচে লসাগু কত হবে এসি, আর উপরে হয়ে যাবে এ বি প্লাস বিসি। কারণ কি এসি এসি কেটে যাবে ভাগ করলে, তাহলে একের সাথে এ বি এর গুণ আবার সেম বিসি এর গুণ। তাহলে দেখো এ বি প্লাস বিসি, এ বি মানে কোনটা এই বাহুটা, বিসি মানে কোনটা এই বাহুটা, তাহলে এই দুটোর যোগফল কত বলে দিয়েছে 5 বলে দিয়েছে। তাহলে আমরা এ বি প্লাস বিসি এর জায়গায় 5 লিখলাম, আর এসি এর জায়গায় কত লিখবো, এসি এর জায়গায় দেওয়া আছে √13। বাস এইটাই হবে উত্তর, অর্থাৎ সাইন সি প্লাস সাইন এ সমান 5/√13। বোঝা গেছে? তাহলে এইরকম ভাবে বুঝতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এর পার্ট 2 তাড়াতাড়ি আসবে। আমরা কিন্তু ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্ক এইভাবে শেষ করব। তাহলে আমার সাথে যুক্ত থাকবে। চলো টাটা।